জন্য নীলছে তারার একটুখানি আলো, ভোরের রং রাতে মিশে কালো। হিয়ার চোখ মুখ খিচে বন্ধ করে ফেলতেই শুভ্র নিঃশব্দে হাসলো। তারপর ওড়নাটা দিয়ে মুখের পানি মুছতে মুছতে বলল, আশা করছি নেক্সট টাইম থেকে চুলের পানি দিয়ে বন্যা ভাসানোর ইচ্ছা বা শখ কোনোটাই তোমার হবে না। শুভ্রের এমন উক্তিতে হিয়া পিট করে চোখ খুলে তাকাতেই হতভম্ব হয়ে গেল। কি লোক রে বাবা, তার ওড়না দিয়ে মুখের পানি মুছছে। এরপর কি করবে লোকটা? হিয়া আতঙ্কিত চেহারায় শুভ্রের দিকে তাকিয়ে আছে। শুভ্র মুখের পানি মুছে ওড়নাটা এমন ভাবে ছুঁড়ে মারলো, এসে একেবারে হিয়ার মুখের উপরে পড়ল। তারপর শুভ্র আর চোখে তাকিয়ে এক হাত পকেটে ভরে সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল। হিয়া ওইখানেই মূর্তির মতো দাঁড়িয়ে রইল। একটু আগে তার সাথে কি হলো এইটা? যখন এতই তার ওড়না দিয়ে মুখ মুছে ওড়নাটা ভেজানোর শখ ছিল, ওড়নাটা টান মেরে নিয়ে গেলেই তো পারতো। একেবারে সিনেমার হিরোদের মতো এগিয়ে এসে এমন ঢং করার মানে কি? অসভ্য একটা লোক। মনে মনে বিড় করেই তপ্ত নিঃশ্বাস ফেললো হিয়া। তারপর নিচে নেমে এলো। মোহনা আপু টিভিতে কি একটা অনুষ্ঠান দেখছে। হিয়া গিয়ে তার পাশে বসলো। মোহনা হিয়াকে আর চোখে তাকিয়ে বলল, ছাদে গিয়ে বৃষ্টিতে ভিজছো? আমি কিন্তু দেখেছি। জ্বর যদি বাঁধিয়েছো চান্দু। বাকিটা বলার আগেই হিয়া মোহনার হাত ধরে টেনে নিজের দিকে নিয়ে এসে ফিসফিসিয়ে বলল, আসতে বলো না প্লিজ, গোসল করতে গিয়েছিলাম, তখন বৃষ্টির আওয়াজে বেরিয়ে আসি। সরি, আর ভিজবো না, এটাই লাস্ট। মোহনা সন্দেহজনক দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল। হঠাৎ বৃষ্টিতে ভিজলে কেন? হিয়া এদিক ওদিক তাকিয়ে আবারও ফিসফিসিয়ে বলল, আমার ভালো লাগে ভিজতে। মোহনা আর চোখে একবার শুভ্রের দিকে তাকালো। শুভ্র কফির জন্য বলছে তার মাকে। মোহনার হঠাৎ একটা ঘটনার কথা মনে পড়ল। মনে পড়তেই সে হেসে ফেলল। হিয়া উদ্গ্রীব হয়ে জিজ্ঞেস করলো, তুমি এভাবে হাসছো কেন? একটা কথা মনে পড়ে গেল তাই। মোহনার কথায় হিয়া কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলো, কি কথা আমাকে বলো। তুমি যখন খুব ছোট্ট ছিলে, মানে সবে হাঁটতে শিখেছো, তখন তোমরা আমাদের পুরনো বাসায় এসেছিলে। সেদিন এমন বৃষ্টি ছিল, তোমাকে কোলে করে আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম। তুমি তোমার ছোট্ট হাতগুলো বাড়িয়ে বৃষ্টির পানি ধরেছিলে আর হেসে লুটোপুটি খাচ্ছ। সেই মুহূর্তে শুভ্র পাশ দিয়ে যেতেই তুমি ওর গায়ে বৃষ্টির পানি ছিটিয়ে দিতেই শুভ্র কড়া চোখে তোমার দিকে তাকাই। ব্যাস, এরপর থেকে শুভ্রকে দেখলেই তুমি কান্না করে দিতে। শুভ্রের যখন 7-8 বছর হবে, তখন থেকেই ওর বাচ্চা কাচ্চা খুব অপছন্দ। এই কাহিনী শুনে হিয়া মোটেই খুশি হয়নি। বোন মানুষটা দেখি ছোটবেলা থেকেই এমন খিটখিটে মেজাজের। বাচ্চা বলে এনার অপছন্দ। এনার পছন্দটা কি? এরকম রুমে ঘাপটি মেরে বসে থাকাই কি এনার পছন্দ? এ কেমন মানুষ? ছোটবেলায়ও কেমন হনুমান ছিল? শুভ্র কফি হাতে সোফায় এসে বসতেই মোহনা বলে উঠল, ভাই, তোর মনে আছে ছোটবেলায় ও তোর রুমের সামনে হাঁসের মতন আওয়াজ করা জুতোগুলো পরে ছোট ছোট পায়ে হাঁটতো, আর তুই রাগী চোখে তাকালেই হ্যাঁ করে কেঁদে দৌড় দিত। শুভ্র কফির মুখে চুমুক দিতে দিতে হিয়ার দিকে তাকালো। হিয়া রাগে কিরমির করছে। ছোটবেলায়ও লোকটা তাকে জ্বালিয়েছে, ছোট থাকতেও রেহাই পায়নি। শুভ্র কফির মগটা একপাশে রেখে ফোনটা হাতে নিয়ে মনে মনে বলল, বড় হয়েছে কখন? আগেও ঘাড়তারা ছিল, এখনও ঘাড়তারাই আছে। পার্থক্য শুধু আগে হাসির আওয়াজ করে জ্বালাতো, আর এখন নূপুরের। তারপর দ্বিতীয়বারের মতো দৃষ্টি স্ক্রিন থেকে সরিয়ে হিয়ার দিকে তাকালো। চেহারাটা দেখো, একেবারে জঙ্গলি বিড়ালের মতো করে রেখেছে, যেন এখনই উঠে এসে খামচে দিবে। হিয়া কলেজ শেষে বাড়ি ফেরার সময় দেখলো দিবা তার দিকে ছুটে ছুটে আসছে। হিয়া রাস্তার একপাশে দাঁড়িয়ে দিবার জন্য অপেক্ষা করলো। আর সারাদিন মেয়েটা উধাও ছিল, ক্লাসেও দেখেনি ওকে। দিবা ছুটতে ছুটতে এসে হিয়ার সামনেই থেমে হাঁপাতে হাঁপাতে বলল, এত তাড়া কিসের বাসে যাওয়ার? একটু অপেক্ষা করতে পারলে না? সরি, আমি তো প্রথম ক্লাসের পর তোমাকে আর দেখিনি, তাই। এতটুকু বলেই হিয়া থামলো। তারপর ব্যাগ থেকে নিজের পানির বোতল দিবার দিকে এগিয়ে দিয়ে বলল, পানি খাও।
দিবা বোতলটা নিয়ে পানি খেয়ে স্বাভাবিক হলো, তারপর বলল, ওই ছেলেগুলো যে প্রতিদিন তোমার পিছু নেয় তুমি দেখো না? আমি তোমার জায়গায় থাকলে এতদিন এদের মাথা ফাটিয়ে দিতাম। দিবার কথায় হিয়া সামনে তাকালো। সত্যি কয়েকটা ছেলে একপাশে দাঁড়িয়ে ওদের দিকেই তাকিয়ে আছে, কিন্তু এর আগে হিয়া ব্যাপারটা খেয়াল করেনি কোনো দিন। দিবা উঠে দাঁড়িয়ে বলল, ওদিকে তাকিয়ে থেকো না, এরা বখাটে ছেলে, পরে ভাববে তুমিও ওদের এসব কাজে মজা পাও। হিয়ার সঙ্গে সঙ্গে ভয় পেয়ে মুখ ঘুরিয়ে দাঁড়ালো। এইটা আবার কেমন বিপদ? দিবা বলল, চলো আজকে আমি তোমাদের বাড়ি যাব, এমনিও যেতাম বিকেলে। আঙ্কেলকে পটাইতে হবে বুঝছো, আর দুইজনকে একসাথে যেতে দেখলে এরাও এগোতে সাহস পাবে না। হিয়া অবাক হয়ে জিজ্ঞেস করলো, আঙ্কেলকে পটাবা মানে? আমি তো স্কাউট করি, তো একটা মেডিকেল ক্যাম্পের ওনারা চাইছে আমরা ওনাদের জন্য কাজ করি। 20 জনের দরকার ছিল। আমাদের কলেজে আমরা ছিলাম মাত্র 12 জন, আরও 8 জন প্রয়োজন ছিল যারা এই ক্যাম্পে হেল্প করবে। সব ক্লাস ঘুরে ঘুরে 7 জনকে রাজি করানো গেছে, আর একজনের কমতি ছিল, তাই তোমার নাম দিয়ে দিয়েছি। সময় ছিল না হাতে, কি করব বলো, কালকে ক্যাম্পিং। বলেই দিবা হিয়ার মুখের দিকে তাকালো। শেষের কথাটা শুনে হিয়া হকচকিয়ে তাকিয়ে বলল, মানে আমি গিয়ে কি করব? আমি এসব কোনোদিন করিনি। আরে তেমন কঠিন না, মেহো না, আমি শিখিয়ে দিব। যারা ডক্টর দেখাতে আসবে সবাইকে লাইন ধরে দাঁড় করানো, ডিসিপ্লিন মেনটেন করতে হবে, মানে ভলেন্টিয়ার্সের কাজ আর কি। আর আমার তেমন কোনো ফ্রেন্ডও নেই, তুমি গেলে আমারও ভালো লাগবে। বলতে বলতে দিবা পিছনে তাকালো, ছেলেগুলো নেই। যাক বাবা, বদমাশগুলো গেছে। হিয়া নিচের ঠোঁট কামড়ে চিন্তিত মুখে বলল, আঙ্কেল যদি যেতে না দেয়? আরে আমি তো সেই জন্যই যাচ্ছি, পাহাড়ে যাব, অনেক সুন্দর জায়গা, গেলেই দেখবে। কথা বলতে বলতে ওরা বাড়ি ফিরল। আজ আর হিয়ার বাড়ি ফেরার সময় ভয় লাগেনি। রবিউল সাহেবকেও দিবা সহজেই পটিয়ে ফেলেছে। দিবা ভয়ে ছিল যদি আঙ্কেল যেতে না করে দিতেন, কিন্তু তিনি সহজেই রাজি হয়ে গেছেন। দিবা হিয়ার ঘর দেখবে বলেই হিয়ার সাথে উপরে এলো। হিয়া আর শুভ্র আলাদা রুমে থাকে শুনে দিবার মুখ হা হয়ে রইল। নাক মুখ কুচকে বিছানায় বসতে বসতে বলল, এটা আবার কোন দেশি বিয়ে? তাই তো বলি, বিয়ের পরও আমার বোন শুভ্র শুভ্র করে লাফাই কেন? মাঝে মাঝে দিবার কথার প্রতি উত্তরে বলার মতন কিছু খুঁজে পায় না হিয়া, ঠিক এখনকার মতো। আসলে দিবা মেয়েটা বয়সের তুলনায় একটু বেশি ম্যাচিউর, তাই তার কথাবার্তায় সেটা প্রকাশ পায়। দিবা একদৃষ্টিতে হিয়ার দিকে তাকিয়ে থেকে কিছু একটা ভাবলো, তারপর বলল, আচ্ছা, তুমি কোনোদিন প্রেম করনি তাই না? প্রেম করতে ইচ্ছে করে না তোমার? দিবার এমন প্রশ্নে হিয়া চোখ বড় বড় করে না সূচক মাথা নাড়লো। দিবা ঠোঁট উল্টে বলল, উফ, তুমি এত ইনোসেন্ট কেন? তোমাকে না আমি কিছুদিন রোমান্টিক সিরিজ দেখাবো, তখন তোমারও আমার মতন প্রেম করতে ইচ্ছে করবে। ওখানেই হিরোগুলো কি রোমান্টিক হয়। বলতে গিয়ে গাল দুটো টমেটোর মতো হয়ে গেল দিবার। হিয়ার সে মুহূর্তে কেন জানি শুভ্রের চেহারা মুখের সামনে ভেসে উঠল। হিয়া ব্রু কুচকে বলল, ওইগুলো শুধু ফিল্মেই হয়, বাস্তবে এক একটা হনুমান আর বদমেজাজি হয়। দিবা এদিক সেদিক তাকিয়ে ফিসফিসিয়ে বলল, বদমেজাজি ছেলেগুলোই বেশি রোমান্টিক হয়। হিয়া মুখ বাঁকালো। রোমান্টিক হলে হবে, তাতে ওর কি? আচ্ছা ওই লোকটা রোমান্টিক হলে কিভাবে হবে? ইমাজিন লোকটার বউ লোকটার গলা জড়িয়ে ধরলো, তখন সে বউয়ের হাত গলা থেকে সরিয়ে দিয়ে বলবে, আমার গলা জড়ানোর আগে তুমি আমার পারমিশন নিয়েছো, নেক্সট টাইম থেকে আমার পারমিশন নিবে। পারমিশন ছাড়া আমার কাছে আসা আমার খুবই অপছন্দ। ভেবেই হিয়া ভিক করে এসে ফেলল। দেবার পাল্লায় পড়ে যে হিয়া এমন ভাবে ফেসে যাবে কে জানতো? এই সবের কোনো মানে হয়? এইখানে এই লোকটা কি করছে? বাসে ওঠার আগেও যদি জানতো এই লোকটা এইখানেই আসবে, হিয়া জীবনেও এইখানে আসতো না। বাস থেকে নেমে এই জায়গায় এসে দেখতে হচ্ছে এই লোকটা এইখানে। দিবাকে জিজ্ঞেস করেছে, করার পর সে বাঁকা হাসি দিয়ে চলে গেছে। এইখান থেকে কি কোনো বাস পাওয়া যাবে? এখনই ফেরার বাসে উঠে পড়তে ইচ্ছে করছে তার। শুভ্রকে দেখে হিয়া যতটা অবাক তার থেকে দ্বিগুণ অবাক হয়েছে শুভ্র। এই মেয়েটা এইখানে। শুভ্রর পাশেই প্রভা বসে আছে। শুভ্র বুড়ো কুচকে জিজ্ঞেস করলো, এই মেয়েটা এইখানে কি করছে? কার কথা বলছিস হিয়া? প্রভা সামনে তাকালো। শুভ্র আর চোখে হিয়ার দিকে তাকিয়ে বলল, ওর নাম হিয়া? প্রভা অবাক। এক বাসায় থাকে অথচ মেয়েটার নাম এখনো শুভ্র জানে না।
প্রভা হতভম্ব হয়ে বলল, তুই ওর নাম জানিস না এখনো? খেয়াল করা হয়নি। যাই হোক, ও এইখানে কি করছে? দ্বিতীয়বারের মতন প্রশ্ন করলো সে। আমি কিভাবে জানবো? ও হয়তো স্কাউটে যোগ দিয়েছে। তার মানে ও দিবার কলেজেই ভর্তি হয়েছে। মনে মনে বলল শুভ্র, বাহ, আর বাবাও আসার অনুমতি দিয়ে দিল। এই মেয়ে লাফালাফি করে, আবার কি ঘটাবে কে জানে। প্রথমে হিয়ার বিরক্তি লাগলেও এখন ভালোই লাগছে। অনেকদিন পর কেমন মুক্ত পাখির মতো লাগছে নিজেকে। তার মধ্যে এত মানুষের ভিড়, নতুন নতুন সব মুখ, সবাইকে লাইনে দাঁড় করানো হয়েছে। মহিলাদের একটা লাইন আর পুরুষদের। দুপুরের পর বাচ্চাদের টিকা দেওয়া হবে। সবাই কিছুক্ষণের জন্য যার যার কাজে ব্যস্ত হয়ে গেল। অনেকেই লাইন ভেঙে আগে যাওয়ার চেষ্টা করে, কিন্তু দিবা আর বাকিরা মিলে আটকে দেয়। প্রভা শুভ্রের বুথের সামনে এসে বলল, তোর আইডিয়াটা ভালোই ছিল। আমার আইডিয়া ভালোই হয়। আর মেডিকেলের প্রথম বর্ষের ছাত্রছাত্রীকে ভলেন্টিয়ার হিসাবে আনলে আগেরবার কি হয়েছিল মনে আছে? পিকনিক এসেছি মনে হচ্ছিল, একজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে নিয়ে এসেছে। অ্যান্ড লুক অ্যাট দ্যাম, দে আর অ্যাক্টিভ। অ্যাকচুয়ালি ওরা জানে কিভাবে এইসব সিচুয়েশন হ্যান্ডেল করতে হয়। প্রভা ভালোই বুঝেছে এইবার ক্যাম্পিং শুভ্রের মনের মতো হচ্ছে। দুপুরের আগ পর্যন্ত সব ঠিক ছিল। দুপুরের পর বাচ্চাদেরকে নিয়ে শুভ্রের ঝামেলা পোহাতে হলো। প্রতিটা বাচ্চা শুভ্রকে দেখেই কাঁদতে শুরু করেছে। অন্যদের বুথেও বাচ্চারা কাঁদছে, কিন্তু এভাবে চেঁচিয়ে চেঁচিয়ে কেউ কাঁদছে না। শুভ্রের নাজেহাল অবস্থা। হিয়া পাশেই ছিল। বাচ্চাদের কান্না দেখে হিয়া এগিয়ে এলো। মুখটা বাংলার পাঁচের মতো করে রাখলে তো যে কোনো বাচ্চাই কাঁদবে। হাতে আবার জলাদের মতো ইনজেকশন ধরে আছে। এমনিতেই গম্ভীর চেহারা, তার উপর হাতে ইনজেকশন। বাচ্চারা কাঁদবে না তো কি করবে? হিয়া একটু এগিয়ে এসে ইশারায় বাচ্চাটার সাথে খেলা করতেই কিছুক্ষণের মধ্যে বাচ্চাটা চুপ করে গেল। হঠাৎ বাচ্চাটার চুপ হয়ে যাওয়ায় শুভ্র বাম দিকে তাকালো। বাচ্চাটা ওই দিকে তাকিয়ে আছে। শুভ্রকে দেখেই হিয়া লুকিয়ে গেল। শুভ্র তাকে ঠিকই দেখেছে। শুভ্র দিবার দিকে তাকিয়ে থমথমে গলায় বলল, এই যে, তোমার বান্ধবীকে ডাকো। দিবা একপাশে দাঁড়িয়ে লোকের সংখ্যা গুনছিল। শুভ্রের কথা শুনে সে চোখ পিটপিট করে তাকালো। তারপর একটা ভ্রু তুলে বলল, কোন বান্ধবী? শুভ্র কপাল কুঁচকে বলল। বুথের পিছনে যে দাঁড়িয়ে আছে। তারপর চোখ দিয়ে জায়গাটা ইশারা করতেই কৌতূহলবশত দিবা গিয়ে এগিয়ে দেখলো হিয়া আস্তে আস্তে পা ফেলে পালাচ্ছে। দিবা এসেই ঘপ করে হিয়ার হাত ধরে চেঁচিয়ে উঠল। পেয়েছি পেয়েছি। হিয়া কটমট করে তাকিয়ে ইশারায় দিবাকে চুপ করতে বলল, কিন্তু দিবা। সে টানতে টানতে হিয়াকে শুভ্রের সামনে নিয়ে গেল। এই দিবাকে আজ একবার হাতের কাছে পেলে হয়। একে তো না বলে নিয়ে এসেছে, আবার জল্লাদের হাতে তুলে দিচ্ছে। দিয়েই লাফাতে লাফাতে অন্যদিকে চলে গেছে। হিয়া আর চোখে শুভ্রের দিকে তাকালো। পেছনে অনুমতি ছাড়া দাঁড়িয়েছে বলে কি তাকেও ইনজেকশন দিয়ে দিবে? দিয়েও দিতে পারে, এই লোকের কোনো ঠিক নেই ভেবেই হিয়া 2 কদম পিছালো। সঙ্গে সঙ্গে শুভ্র বলল, একদম নড়বে না, দাঁড়াও এইখানে। হাতের সিরিজ থেকে ওষুধ ইনজেকশনে পুশ করছে সে। হিয়া একটা ঢোক গিলে কাঁপা কাঁপা দৃষ্টিতে তাকিয়ে বলল, কেন? শুভ্র ইনজেকশনের দিকে তাকিয়ে দেখেই বলল, সার্কাস দেখাতে। মানে? চট করে জিজ্ঞেস করলো হিয়া, এতগুলো লোকের সামনে কি বলছে এই লোকটা? শুভ্র দৃষ্টি হিয়ার দিকে করে বলল, এতক্ষণ পিছনে সার্কাস দেখিয়েছো, আবার সামনে দেখাও। বাচ্চারা হ্যাপি হ্যাপি থাকবে। পারবো না। রেগে গিয়ে চলে যেতে নিল হিয়া। কি অবস্থা, সে কি জোকার যে সার্কাস দেখাবে? শুভ্র হিয়ার হাতের কবজি ধরে থামালো, তারপর আস্তে করে বলল, কমপ্লিমেন্ট দিয়েছি, ভালো লাগছে না? হ্যাঁ, দাঁড়াও এইখানে। ওইটা কমপ্লিমেন্ট হলে রোস্ট কাকে বলে? ফিসফিসিয়ে রাগী গলায় বলল হিয়া। সামনের মহিলাটা কেমন অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে তাদের দিকে। শুভ্র শান্ত গলায় বলল, চুপচাপ দাঁড়াও। হিয়ার কাছে আর কোনো উপায়ও নেই। সিংহের গুহার সামনে আসলে কি সিংহ এমনি এমনি ছেড়ে দেবে? হিয়া দাঁড়িয়ে আছে, তাই বাচ্চাগুলোর মনোযোগ তার দিকে। শুধু টিকা দেওয়ার সময় বাচ্চাগুলো কেঁদে কেঁদে উঠছে। প্রভা পুরো ঘটনাই খেয়াল করলো। শুভ্র হিয়ার হাত ধরে থামালো, তবে মনে কোনো সন্দেহ আনলো না। ওইসব কিছু চিন্তা করতে গেলে তার অস্থিরতা বাড়ে। নিজেকে সে হাইপার করতে চায় না। প্রভা জানে না আর কত সে এভাবে নিজের মনকে বোঝাবে। আর এমনিতেও হিয়া শুভ্রের টাইপ না। শুভ্র শান্ত, স্মার্ট আর পরিমিত কথা বলা মেয়ে পছন্দ। হিয়া সেসবের একদম বিপরীত। পুরো ক্যাম্পিং শেষ হতে হতে বিকেল গড়িয়ে সন্ধ্যার কাছাকাছি। শেষের বাচ্চাটাকে টিকা দেওয়ার পর হিয়া বাচ্চাটাকে কোলে নিয়ে পাশের একটা চেয়ারে বসালো। বাচ্চাটার মা হিয়ার কাছে বাচ্চাটা রেখে পাশের বুথ থেকে ওষুধ নিতে গিয়েছেন।
বাচ্চাটা অনেক কিউট, তুলোর মতো নরম গাল, ছোট ছোট হাত পা, যেন জীবন্ত একটা পুতুল। শুভ্র পাশে নিজের কাজে ব্যস্ত ছিল। বাচ্চাটার দিকে তাকাতেই দেখলো শুভ্রের দিকে তাকিয়ে সে হাসছে। শুভ্র অবাক হলো, এতগুলো বাচ্চার মধ্যে এই বাচ্চাটি শুধু তাকে দেখে হেসেছে। হিয়া যে কম অবাক হয়নি তা না, এই বন মানুষটার দিকে তাকিয়ে হাসছে কেন বাচ্চাটা? এই আমার দিকে তাকাও। ওই দিকে কি? ওই গোমরা মুখকে দেখে হাসার কি আছে? হিয়ার হিংসে হচ্ছে কারণ বাচ্চা মেয়েটা শুভ্রের দিকে তাকিয়ে আছে, হিয়ার দিকে তাকাচ্ছেই না। শুভ্র এগিয়ে এলো, ঝুঁকে বাচ্চাটার দিকে তাকাতেই কিছু চুল কপালে এসে বিঁধলো। শুভ্র হাত দিয়ে সেগুলো পেছনে সরিয়ে বাচ্চাটার দিকে তাকিয়ে একটু হাসলো। হিয়া হা করে তাকিয়ে আছে। লোকটা কি সত্যি হাসছে? হাসলে গোমরা মুখটাকে এত সুন্দর লাগে? সে হাসিতে যেন হিয়া ডুবে গেছে অন্যরকম এক ঘোরের মাঝে। শুভ্র হাত বাড়িয়ে দিল বাচ্চাটির দিকে। সে চোখ পিটপিট করে তাকিয়ে শুভ্রের একটা আঙ্গুল ধরে খেলতে লাগলো। বাচ্চাটাকে শুভ্রের সত্যিই ভালো লাগলো। ঠোঁটের এক কোণে হাসি নিয়ে সে বাচ্চাটাকে দেখছে। শুভ্রের সেই হাসি দেখে হিয়ার কেমন জানি লাগছে, বুকের ভিতরটায় তোলপাড় চড়ছে, হাত পা ঠান্ডা হিম শীতল হয়ে গেছে। হিয়া বিস্ময় নিয়ে অপলক তাকিয়ে রইল, এমন লাগছে কেন তার? বাচ্চাটার নাম কি? প্রশ্ন করে শুভ্র হিয়ার দিকে তাকালো। শুভ্র যে প্রশ্ন করেছে সেটা সে শুনেছে বলে তো মনে হয় না। এত অবাক হয়ে মেয়েটা কি দেখছে? শুভ্র হিয়ার সামনে তুড়ি বাজাতেই হিয়া ঘন ঘন চোখের পাতা ফেললো। শুভ্র বলল, কোথায় থাকে তোমার মন? আমি বাচ্চাটার নাম জিজ্ঞেস করেছি। হিয়া এখনো বুঝে উঠতে পারলো না এমন লাগছে কেন তার। সে রবটের মতো বলল, মৃণয়ী। বলেই আবার অন্যমনস্ক হয়ে গেল। ফিরে যাওয়ার সময় হয়েছে, সবাই বাসে ওঠাউঠিতে ব্যস্ত। হিয়ার যেতে ইচ্ছে করছে না। কি সুন্দর জায়গাটা, এখানে এসে যেন প্রাণ ফিরে পেয়েছে সে। হিয়া বাসে উঠে বসেছে, জানালা দিয়ে বাইরের আকাশটার দিকে তাকিয়ে আছে। এত কিছুর মাঝে শুভ্রদের সাথের কয়েকজন আজকে না ফেরার বায়না করেছে। প্রভাব এতে তাল দিয়েছে, কিন্তু শুভ্রকে কেউ রাজি করাতে পারছে না। শুভ্রের রাগ লাগছে, এরা এমন ইমেচেউর বিহেভ করছে কেন? এরা সবাই নাকি কয়েক মাস পর ডাক্তার হবে। তাদের সামনে দীপ্ত বলে উঠল, আজ রাতে বনফায়ার করে কাটাবো, প্লিজ তুই ব্যাগরা দিস না। শুভ্র চটে গিয়ে বলল, দিস ইজ ভুল শিট। হ্যাঁ, তোদের রেসপন্সিবিলিটি বলতে কিছুই নেই। সঙ্গে যে এতগুলো ছেলে মেয়ে আছে, ওদের গার্জিয়ান কি ওদের অ্যালাউ করবে? আর রাতের বেলায় এই পাহাড়ি এলাকায় এতগুলো ছেলে মেয়ের সেফটি দিতে পারবি তোরা? আশেপাশে আছে কোনো হোটেল? বি ম্যাচিওর। শুভ্রের কথায় সবাই একটু ভাবনায় বলল। শুভ্র ভুল কিছু বলেনি। প্রভা হুট করেই বলল, ওদের ফেরত পাঠিয়ে দিই। প্রভারও থেকে যাওয়ার ইচ্ছা। একা একা এতগুলো ছেলে মেয়েকে পাঠাবো, তাও আবার রাতের বেলা? স্থির দৃষ্টিতে তাকিয়ে বলল শুভ্র, না না, একা না, ইউসুফ আর রবিনও তো থাকছে না। ওরাও তাহলে ওই বাসে করে ফিরে যাবে। আমরা আমাদের বাস নিয়ে সকালে রওনা দিব। প্রভা শান্ত গলায় বলল। শুভ্রের আর কিছু বলার নেই, করুক যা ইচ্ছে, শেষে ঝামেলা হলে বুঝবে, তখন শুভ্র শুভ্র করেও লাভ হবে না। শুভ্র মুখ ভার করে অন্যদিকে হাঁটা দিল। ওদের আর কিছু বলল না, ওরা করুক ওদের যা ইচ্ছে, সে তারটা বুঝে নেবে। যেহেতু প্রভা থাকবে, দিবাও থাকার বাহানা পেল। আর দিবা থাকবে মানেই হিয়াকে সে টেনে হিচড়ে আনবেই। দিবা সেটাই করেছে, হিয়াকে ফিরতে দেয়নি। হিয়ার থাকার ইচ্ছে করেছিল, কিন্তু শুভ্রের চেহারা বেশি উঠতেই সে আবারও যেতে চাইল। কিন্তু দিবা, সে তো নাচর ভান্দা। দিবা যেখানে হিয়াও সেখানে, সিম্পল। হিয়ার যে খুব খারাপ লাগছে তা না, জায়গাটা রাতের বেলায় অনেক সুন্দর লাগছে। হিয়া হাঁটতে হাঁটতে সামনের দিকে গেল, হাতে লম্বা একটা লাঠি দিয়ে মাটিতে আঁচড় কাটতে কাটতে যাচ্ছে। সে হারিয়ে গেলে ওই দাগ দেখে ফিরতে পারবে। দিবা গাড়িতে ঘুমিয়ে পড়েছে কিছুক্ষণ হলো, না হলে ওকে নিয়ে আসা গেলেও ভালো হতো। হিয়া হাঁটতে হাঁটতে একটা উঁচু পাহাড়ের উপর উঠে দাঁড়িয়েছে। এইখান থেকে আকাশটা একদম কাছ থেকে দেখা যাচ্ছে। অদ্ভুতভাবে আকাশে আজ কোনো মেঘ নেই, পরিষ্কার আকাশে তারাগুলো ঝিলমিল করছে। চারটাও এক পাশে হাঁটছে। হিয়া মুগ্ধ হয়ে দেখছে, আচ্ছা তার নীলছে তারাটা কোথায়? হিয়া খুঁজতে লাগলো। এর মাঝেই ক্যামেরার ক্লিক ক্লিক আওয়াজে পাশে থাকাতেই কে যেন তার মুখে ফ্লাশ মারলো। হিয়া আতঙ্কিত স্বরে বলল, কে? কে আপনি? গলায় ঝোলানো একটা ক্যামেরা মুখের সামনে ধরে আছে, মাথায় একটা কালো ক্যাপ পরা একজন তার ছবি তুলছে। হিয়ার ভীষণ ভয় করছে, এসব বৃণগ্রহী মানুষের সাথে তার দেখা হবে কেন? হিয়া হাতের লাঠিটার সামনে ধরে কড়া গলায় বলল, কে আপনি? ক্যামেরা নামান বলছি। ছেলেটা ক্যামেরা সরিয়ে বিরক্তি নিয়ে হিয়ার দিকে তাকাতেই হিয়ার আতঙ্কে
বুক কেঁপে উঠল। প্রথমে চিন্তা না পারলেও এখন ঠিক চিনেছে এই এলিয়েনটা এখানে কি করছে। সত্যিই কি এটা এলিয়েন, নইলে হুট হাট করে এভাবে সামনে আসে কিভাবে? হিয়া কাঁপা কাঁপা হাতে লাঠিটা সামনে ছেলেটার দিকে তাক করে বলল। আপনি এখানে কি করছেন? ছেলেটা নির্বিকার ভঙ্গিতে বলল। ছবি তুলছিলাম। আমার ছবি তুলছেন কেন? আমার পারমিশন নিয়েছেন? কঠিন গলায় বলল হিয়া। বলার সময় মনে হলো সেও শুভ্রের মতো কথা বলছে। হে, আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। ছেলেটার এমন কথায় হিয়া চটে গিয়ে বলল। তো আমি কি করব? আপনি আমার ছবি তুলছেন কেন? ডিলিট করুন। লাঠিটা একদম ছেলেটার মুখের সামনে রেখে শাসিয়ে বলল। ছেলেটা এক হাত দিয়ে সামনের থেকে লাঠিটা সরিয়ে বলল। পারমিশন নেওয়ার কি আছে? চাঁদের ছবি তোলার আগে কি চাঁদ থেকে পারমিশন নেই আমরা? যে চাঁদ তোমার ছবি তুলছি, চাঁদ এত সুন্দর হয়েও কিছু বলে না, আর তুমি এমন করছো কেন? চাঁদ থেকেও কি তুমি বেশি সুন্দর? বলেই বাঘা ঠোঁটে হাসলো। ছেলেটার কথায় হিয়া হতভম্ব হয়ে তাকিয়ে আছে। কি বললো এই এলিয়েনটা? এ আবার কেমন কথা? হিয়া গড়া গলায় বলল। ওসব জানি না। আপনি আমার ছবি রাখতে পারবেন না, ব্যাস। ছেলেটা হিয়ার হাতে লাঠিটা শক্ত করে ধরলো। মেয়েটা কথায় কথায় খালি লাঠি নাড়াচ্ছে, চোখটা না গেলে দেয়। লাঠি ধরায় হিয়া নিজের সর্বস্ব শক্তি দিয়ে লাঠিটা টানতে টানতে বলল। ছাড়ুন, ছাড়ুন বলছি। ছেলেটা লাঠি শক্ত করে ধরে রেখে এগিয়ে আসতে আসতে বলল। না, ছাড়বো না। ছাড়লেই তো আমার মুখের সামনে লাঠিটা নাচতে থাকবে। আর প্রথমবার যখন হেল্প করেছি ধন্যবাদ তো দেওনি, নামটা জিজ্ঞেস করেছি সেটাও বলিনি। এই সবের বদলে তোমার একটা ছবি তো আমি রাখতেই পারি, তাই না? না, পারবেন না। কড়া চোখে তাকিয়ে বলল হিয়া। অবশ্যই পারি। যতবার ওই ছবি দেখবো ততবার মনে পড়বে তোমার আমার প্রথম দেখা। বলেই ছেলেটা হালকা হাসলো। হিয়া বুড়ো গুজকে তাকিয়ে আছে। কেমন জ্বালা রে বাবা, ঢাকায় ফিরে গেলেই ভালো হতো, এসবের পাল্লায় পড়তে হতো না। হিয়া লাঠিটা ছেড়ে দাঁড়িয়ে চলে যেতেই ছেলেটা পথ আটকে দাঁড়িয়ে বলল। নামটা আজও বলবে না? না, আমি অচেনা মানুষকে নাম বলি না। গাল ফুলিয়ে বলল হিয়া। তাহলে চিনি নাও। চিনতে কতক্ষণ? আমার নাম রবি। ছেলেটার কথায় হিয়া আর চোখে তাকালো, তারপর বলল। আপনার নাম রবি, আমার নাম বৃহস্পতি। এবার সরে দাঁড়ান। হিয়ার কথায় রবি মাথা নিচু করে হেসে ফেলল। মেয়েটা সত্যি অন্য মেয়েদের থেকে আলাদা, অনেক আলাদা। রবি আর কথা বাড়ালো না, মেয়েটাকে বিরক্ত করতে চাচ্ছে না। পথ থেকে সরে দাঁড়িয়ে বলল। আচ্ছা, নামটা মনে থাকবে। হিয়া বড় বড় পা ফেলে কিছু দূর গিয়েই ছুটে দৌড় দিল। রবি অপেক্ষা করছিল মেয়েটা একবার হলেও পিছিয়ে ফিরে তাকাবে, কিন্তু হিয়া একবারও পিছনে তাকায়নি। শুভ্র ফোনের নেটওয়ার্কের জন্য পাহারাটায় উঠেছিল। দূর থেকে ছেলেটাকে দেখতে না পেলেও হিয়াকে দেখে সে ঠিক চিনেছে। কি করেছিল এরা দুজন এইখানে? আর ছেলেটাই বা কে? শুভ্র থমথমে দৃষ্টিতে কতক্ষণ দাঁড়িয়ে রইল।